সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত চ্যানেল এস নিয়মিত অনুষ্ঠান অর্থনীতির কথায়। আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের আর্থিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি, গণমানুষের আর্থিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলার জন্য বিষয় নির্ধারণ করেছি দ্রব্যমূল্য। বাজারে যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য কি আবারও নিয়ন্ত্রণহীন হওয়ার পথে? কারণ আমরা দেখছি বাজারে দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে। আলোচনায় আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপনাকেও স্বাগত আমাদের আজকে স্টুডিওতে। যেমনটা বলছিলাম দর্শকদের সাথে যে আজকে আমরা কথা বলার জন্য বিষয় নির্ধারণ করেছি দ্রব্যমূল্য কি আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। আমরা গত বছর দেখেছিলাম যে একটা সময় হু হু করে দ্রব্যমূল্য বাড়ছিল। রিসেন্টলি কিছুদিন যাবৎ আমরা দেখছি আবারও হঠাৎ করেই সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এটা কি আপনার কাছে কি মনে হয়? বিষয় দিয়ে যদি আলোচনা শুরু করি, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে? জি, দেখুন, এই বিষয়টা আমি যখন বলবো তখন কিন্তু সেটা তথ্যের ভিত্তিতে বলবো। আমি এই জন্য বলতে চাচ্ছি, আমরা যদি সরকারের পরিসংখ্যানই দেখি যে মার্চ মাসে আসলে আমাদের সার্বিক মূল্যস্তরের কী অবস্থা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 9.35% মূল্যস্ফীতি সামান্য 0.02% কমেছে, কিন্তু ট্রেন্ডটা হচ্ছে সামান্য কমা। এখন সেই কমাটার পরিপ্রেক্ষিত আমি মনে করি ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যদি রমজানের কথাই চিন্তা করি, রমজানে কিন্তু অস্বীকার করার উপায় নেই, মানুষের মধ্যে দ্রব্যমূল্য যেটার জন্য প্রস্তুত ছিল সেই মূল্যটা কিন্তু দিতে হয় নাই, অর্থাৎ দ্রব্যমূল্য সংযত অবস্থায় ছিল, সার্বিকভাবে বাজারটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। সেই কারণেও কিন্তু বলতে পারেন যে মার্চ মাস আমাদের মূল্যস্ফীতিটা আমাদের কিন্তু প্রত্যাশার অনুযায়ী হয়েছে। এখন কিছুদিন যাবৎ যে ঘটনাটা আপনি বললেন, আমিও কিন্তু সাফারার ইন এ সেন্স যে আমার যখন বাজার করতে হয় তখন আমি কিন্তু জানি যে আসলে রমজানের সাথে যদি এর একটা পার্থক্য তৈরি করি তাহলে আসলে প্রত্যেকটা, আমি বলবো নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী শুরু হয়েছে। এখন সেই ঊর্ধ্বমুখী প্রবণতাটার পিছনে মানুষ কি তাহলে রমজানের সংযত ছিল, এখন ভোগের মাত্রা বাড়িয়ে দিল কিনা? অর্থাৎ চাহিদার দিকটা যদি সম্প্রসারণ ঘটে অর্থনীতির ভাষায়, আর যদি যোগান যদি আগের মতোই থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্য বাড়ে। কিন্তু বিষয়টা আমি একটু ভিন্নভাবে দেখি। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি বিগত কয়েক মাসের কথা চিন্তা করেন, তখন কিন্তু শীতকালীন সবজি, শীতকালীন ফসল সবকিছু ছিল। এই যে শীতের সিজনে আমাদের যে দ্রব্যমূল্য কমে, সেটাও কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে চিত্রটা তুলে ধরি এবং বলি, তাহলে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী কমে না। কারণ একটা দেশের সার্বিক মূল্যস্ফীতি যখন 9.35%, এবং আপনি যদি 12 মাসের গড় করেন, বিগত 12 মাসের গড় করেন, সেটা 10.34%, অর্থাৎ ডাবল ডিজিটেরও উপরে। তো একটা ডাবল ডিজিট ইনফ্লেশন দীর্ঘদিন যাবৎ জনগণের কাঁধে বসা, আর নিম্নতম আয়ের মানুষ যারা, তাদের জন্য সত্যিকার অর্থেই কিন্তু প্রচণ্ড রকম কষ্টদায়ক। ইন এ সেন্স যে আপনি যখন একজন শ্রমিকের মজুরি দেখবেন, সেই মজুরির বৃদ্ধির হার কিন্তু তার তুলনায় অনেক কম, তাহলে প্রতিনিয়তই কিন্তু এর কষাঘাত এই গরিব মানুষদেরকে বেশি পোহাতে হচ্ছে, তাদের জীবনযাত্রার উপর হুমকি হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে মূল্যস্ফীতি কমার ট্রেন্ডটা দেখছিলাম, এই মাসের যখন রেজাল্ট আসবে, যে এপ্রিল মাসে মূল্যস্ফীতি কি হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি ভোজ্য তেলের দাম যেটা 14 থেকে 15 টাকা প্রতি লিটারে বাঁচবে, ঠিক একইভাবে পেঁয়াজের দাম, অন্যান্য সবকিছুর সবজি থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দাম বেড়ে যাচ্ছে। এখন সিজন কিন্তু প্রায় শেষের দিকে। এখন এই সিজন বলতে হচ্ছে আমরা যেটাকে পুরোপুরি সিজন, সেটা কিন্তু পুরোপুরি শেষ। তাহলে এই পুরোপুরি যখন পূর্ণ সিজন ছিল, তখনই কিন্তু সহনশীল আমরা 6-7-এর দিকে মূল্যস্ফীতি আনতে পারি নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি সন্দিহান যে অফ সিজনে তাহলে সেই মূল্যস্ফীতিটা ফিরিয়ে আনা অনেকটাই কষ্টদায়ক হবে। আরেকটা জায়গা আছে যেটা আমি কিছুটা শঙ্কা আছি, যেটা IMF কিছুদিন আগেই যে বলে গেলেন, যে প্রতিনিধি দলের প্রধান, যে বাংলাদেশকে এখনো যে বৈদেশিক মুদ্রার বাজারটা সেটা পূর্ণ মাত্রায় ছেড়ে দেয় নাই বাজারে। বিষয়টা হচ্ছে, বাজারে ছেড়ে দিলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু কাটে নাই যে টাকার মান আমি ধরে রাখতে পারবো, যে কারণেই কিন্তু আমরাও ছাড়ছি না।
তাহলে ছেড়ে দিলে টাকার মান যখন কমে যাবে তখন কিন্তু ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে। আমাদের অধিকাংশ পণ্য কিন্তু আমাদের অনেক কিছু শুধুমাত্র আমদানি করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়ার যদি IMF এর শর্ত মানেন তাহলে মূল্যস্ফীতি ইম্পোর্টেড প্রোডাক্টসের উপর ফিনিশড গুডস কিংবা র মেটেরিয়াল যাই হোক সবকিছুর মূল্য কিন্তু বাড়ার একটা শঙ্কা ভবিষ্যতেও রয়ে গেছে বলে আমি মনে করি। আচ্ছা, যেটা বলছিলেন আলোচনার মাঝখানে বলছিলেন যে সিজনাল আইটেমগুলো নিয়ে, যে সিজনাল আইটেমগুলো সিজন শেষের দিকে আমরা গণমাধ্যমে মনে হয় দেখেছি যে কৃষকের হাতে পেঁয়াজ শেষ, মানে এমনভাবে কথাটা আসলো যে কৃষকের হাতে পেঁয়াজ শেষ, এবার মজুতদারদের হাতে পেঁয়াজ, এবার পেঁয়াজের দাম চড়া বাজারে বিক্রি হবে। তার মানে কি? তার মানে কৃষককে ঠকানো হয়েছে আর মজুতদাররা এখন লাভ করবেন। তো এই যদি হয় বাস্তবতা, এখানে তো নিশ্চয়ই একটা পদক্ষেপ হওয়া উচিত। দেখুন, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে আপনি যদি বলেন যে বাংলাদেশের এই উচ্চ মূল্যস্ফীতির কারণ কি দীর্ঘ সময় ধরে, তার মানে হচ্ছে একটা কারণ হিসাবে আপনি যে বিষয়টা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে বাজার অব্যবস্থাপনা। তার মানে হচ্ছে বাংলাদেশের মার্কেটে ফরিয়াদের অভাব নেই, এটা আমরা স্বীকার করি, কিন্তু কোনো ফরিয়াদের খুব বেশি শাস্তি হয়েছে অন্য ফরিয়া কাজ করবে না সেটা কিন্তু আমরা আবার খুব বেশি দেখতে পাই না। দেখতে না পাওয়া মানে কিন্তু প্রকারান্তরে, যেমন আমরা বলি বাজারে এক ধরনের কলিউশন আছে, তার মানে যোগ সাজস আছে, কিন্তু এই যোগ সাজসটা কোথায় আছে সেটা বের করা হয় না। যেমন এটা এখন বলতে পারেন তাহলে আমাদের যে কম্পিটিশন কমিশন রয়েছে সেই কম্পিটিশন কমিশনের কাজ কি? কম্পিটিশন কমিশন কাজ করে কিভাবে? তথ্যের উপর ভিত্তি করে। তাহলে টোটাল বাজারের যে বাজার, একটা পেঁয়াজের দাম একজন কৃষক কত টাকা দিয়ে গত বছর কিনেছে এবং সেই কৃষক আসলে কোথায় বিক্রি করেছে এবং মধ্যস্বত্বভোগীরা আসলে টোটাল সিজনের কতটুকু কিনেছে এবং সেটা বাজার ব্যবস্থাপনায়, মানে আপনি তো বাজারটাকে ব্যবস্থাপনা করতে হলে তথ্যের ঘাটতি রেখে বাজার ব্যবস্থাপনা হয় না। এখন কি আসলে একুরেট আমাদের কাছে আছে? এই তথ্যই নেই। সেই জন্য স্ট্রং ডাটাবেজ বাংলাদেশের প্রোডাকশন থেকে শুরু করে, অর্থাৎ আমি বলবো ফার্মার থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তাকারী পর্যন্ত যাওয়া পর্যন্ত আসলে সাপ্লাই চেনের কোন জায়গাটায় সমস্যা হয় সবকিছু যদি ডেটা থাকে তাহলে কিন্তু আপনি এমনিতেই ধরতে পারবেন। বিষয়টা হচ্ছে সব বিজনেস, এরা এক একটা এন্টিটি, তারা রেজিস্টার্ড, অতএব তাদের কাছে কত থাকবে কত থাকবে না, কিভাবে সাপ্লাই দিবে সবকিছু কিন্তু নিয়ম আছে, কিন্তু কমপ্লায়েন্স আছে কি নাই তার জন্য কিন্তু রেগুলেটর আছে। অতএব সেই রেগুলেটর যদি বেসড অন স্ট্যাটিস্টিক্স ডাটা ইনফরমেশনের উপর কাজ না করে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের বাজার অব্যবস্থাপনা থেকেই যাবে। আমরা যতই কথা বলি আর যত কিছুই করি সেই কাজ আসলে প্রকৃতপক্ষে পলিসি, আমরা বলি না যে পলিসি সবই সুন্দর, কিন্তু পলিসির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। ইভেন IMF-ও বলছে যে পলিসি হলে হবে না, এর কার্যকারিতা কোথায়, কিভাবে কাজ করছে সেটাই। অতএব আমি কমিশন বলার বিষয় না, কমিশনের ইফেক্টিভনেস হচ্ছে বাজার ব্যবস্থাপনায় নতুনত্ব যদি না আনে তাহলে সেই কমিশনেই তো বছরের পর বছর থাকার কোনো যৌক্তিকতা থাকে না। সেজন্যই কার্যকারিতা একটা বড় জিনিস। পলিসি নিতে পারা যায়, ভালো কথা বলা যায়, কিন্তু ব্যবস্থাপনার জন্য আমি পূর্ণ মাত্রায় বলছি না, কিন্তু আংশিক মাত্রায় কোনো একটা স্পেসিফিক পণ্যের যে পণ্যটা খুবই প্রয়োজনীয় তারই একটা পরিসংখ্যান তৈরি করুক। সেটা তো আমার ভবিষ্যৎ জনসংখ্যা বাড়ার সাথে উৎপাদন কত বাড়াতে হবে, তার জন্য আমার ইনোভেশন কি লাগবে, হাইব্রিড সিড তৈরি করতে, মানে নতুন বানাত তৈরি করতে হবে কিনা, ওইখানে আবার রিসার্চ অ্যান্ড ইনোভেশনের দরকার আছে কিনা, ফুড সিকিউরিটি প্রশ্নেও কিন্তু এই সমস্ত তথ্যের খুব গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি। সেজন্যই বাজার ব্যবস্থাপনা এবং আমরা যে ফরিয়াদের কথা বলি কিংবা সিন্ডিকেটের কথা বলি সেই সমস্ত কিন্তু ওই তথ্য দিয়েই বুঝতে হবে যে এইখানে সিন্ডিকেট আছে। বোঝার পরেও যেমন ধরুন সিন্ডিকেট আছে আমরা অনেকগুলো জায়গায় বুঝতে পারি, তেলের ক্ষেত্রে ধরেন, পেঁয়াজের ক্ষেত্রে ধরেন, এগুলো প্রতি বছরই কিন্তু আমরা দেখি এগুলো নিয়ে কারসাজি চলতে থাকে। তেলের দামটা বাড়ার পেছনে বলা হচ্ছে যে ট্যাক্সটা মাফ করা হয়েছিল রমজানের মধ্যে সেই ট্যাক্সটা আবার ইম্পোজ করা হয়েছে, কিন্তু দেখা গেল যে ট্যাক্স ইম্পোজ করার পরে দাম যা হওয়া উচিত কিন্তু বাজারে দাম কিন্তু বেশি।
মানে এই প্র্যাকটিসটা বাংলাদেশে এটা যেন নর্মাল হয়ে গেছে, তাই না? মানে আমরা দেশের মানুষ এটা মেনেই নিয়েছি যে যতটুকু ট্যাক্স বাড়ানো হবে তার চেয়ে আরো অনেক বেশি দাম বাড়বে। এইখানেও কিন্তু মানে ওই মনিটরিং, ওই বাজার ব্যবস্থাপনা এই জায়গাগুলো ঘুরে ঘুরে আসছে। ডাটাবেজের কথা বলছিলেন, দেখেন পেঁয়াজ, আবার একটু পেঁয়াজই আসলাম, মানে এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসলাম। যখন কৃষকের হাতে ছিল, কৃষক বিক্রি করলো সর্বোচ্চ 20 টাকা কেজি, 15 টাকা 20 টাকা কেজিতে কৃষক বিক্রি করলেন। এখন এই পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে কিন্তু কৃষকের একটা বড় সুযোগ ব্যয়ও রয়েছে। অন্য কিছু উৎপাদন করেননি তিনি, কারণ আগে এত পরিমাণ পেঁয়াজ বাংলাদেশ উৎপাদন হতো না। একটা সময় আমরা দেখেছিলাম কয়েক বছর আগে ভারতে পেঁয়াজ আমদানি করতে পারিনি বিধায় পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছিল, অন্যান্য অনেক দেশ থেকে পেঁয়াজ আনতে হয়েছিল। পরবর্তীতে আমরা কেন স্বয়ংসম্পূর্ণ হব না, আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব, উৎপাদন করব। তো এই জায়গাটা থেকে কিন্তু কৃষক অনেক স্বপ্ন নিয়ে যে পেঁয়াজ বুনে পেঁয়াজ বিক্রি করে অনেকটা স্বাবলম্বী হতে পারবো, এই জায়গাটা কিন্তু আসতে চেয়েছিলেন। কিন্তু আলটিমেটলি কি দেখেছি, হয়নি। পেঁয়াজ এখন যখন ওই ফরিয়াদি বলছেন বা সিন্ডিকেট বলছেন অথবা মজুদদার বলেন, যারা কিনা মজুদ করে রাখছে, ওদের হাতে যখন ঢুকে যাচ্ছে তারপরেই আসল লাভটা শুরু হয় পেঁয়াজের, আর কৃষক পেল না কিছুই। শীতকালীন সবজির কথা বলছিলেন, এটা আমরা আগেও অনুষ্ঠানে আলোচনা করেছি যে শীতকালীন সবজি কৃষক পেল ফুলকপি 1 টাকা 2 টাকা দামে, কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম সিজন প্রায় শেষের দিকে, ঠিকই এখনো কিছু কিছু পাওয়া যায় হয়তোবা, দাম কিন্তু অনেক বেশি, 70 80 100 টাকা। তো এই যে এই জায়গাটা আমরা তখন রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকারকে দোষারোপ করতাম যে রাজনৈতিক সরকারের কাছাকাছি কিছু মানুষ বা সরকারের ভেতরের কিছু রাজনীতিবিদরাও এখানে জড়িত আছেন, এটা কিন্তু সাধারণ জনগণ মনে করতেন। এখন তো রাজনৈতিক সরকার নেই, এখনো কেন সম্ভব না এই জায়গাটাকে আসলে ঠিক করে ফেলা? এখন তো আসলে দেশের মানুষ স্বপ্ন দেখছে যে অনেক কিছু ঠিক হয়ে যাবে, এটা ঠিক করা সম্ভব না কেন? দেখেন, আমি যদি একজন সাধারণ মানুষ হিসাবেই চিন্তা করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা পলিটিক্যাল গভর্নমেন্টকে অনেক দোষ দেই, ব্লেম করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন এই প্রত্যাশা থেকেই কিন্তু এত বড় একটা আন্দোলন হলো। সেই প্রত্যাশাগুলা কি প্রত্যাশা? যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখব, যেগুলা বলা হচ্ছে অনিয়মগুলো অন্তত তার থাকবে মানে না। হচ্ছে আমি কি দেখতে চাই। আমি যদি চোখ বন্ধ করে বলি, আমি মনে করি যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির যে ধারা ছিল, সেই ধারা আবার বজায় থাকবে না, শুধু উপরের দিকে ধাবিত হবে। এখন যদি জিডিপির প্রত্যাশা, আমরা প্রত্যাশিত জিডিপির প্রবৃদ্ধির কথা শুনি, যখন নিচের দিকে বসি, তখন কিন্তু শুধুমাত্র ব্লেম দিলে হবে না, আমাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকে সামনে নিয়ে যেতে হবে। এখন সরকার বলবে যে চেষ্টা করছি, কিন্তু আমরা সাধারণ জনগণ হিসাবে দেখতে চাইবো যে জিডিপির প্রবৃদ্ধি 5 6 7 এই দিকে যাচ্ছে, তখন কিন্তু আমি নিজেই বলবো এই সরকার ভালো করছে। আমি খেলাপি ঋণের কথা বলি, খেলাপি ঋণ ধরেন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 4.5 লাখ মানে হয়ে যাচ্ছে। তাহলে বলা হচ্ছে নতুন মেজারমেন্ট নেওয়া হচ্ছে, তাহলে এই মেজারমেন্ট নিলে প্রকৃতপক্ষে কত যাবে সেটাও এক বাক্যে বলে দেওয়া উচিত, তাহলে জনগণ পরিষ্কার হবে। বিগত সরকার যে পরিমাপ করত সেই পদ্ধতি ভুল ছিল, নতুন পদ্ধতির কারণে আসলে যে 1,32,000 কোটি টাকা ছিল, এখন যে 3.5 লাখ কোটি টাকা হয়ে গেছে, সেটার কারণ হচ্ছে এই। এবং প্রকৃতপক্ষে আমি যে আর্থিক অবস্থার দায়িত্ব নিয়েছি নতুন সরকার হিসাবে, অতএব এটা এই পর্যন্ত সঠিক হিসাব, নট 3.5 লাখ 4.5 লাখ 1 লাখ কোটি টাকার বিষয়, এই ধরনের কথা যেন না শুনতে হয়। সেগুলা কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্টের মতোই হয়, এই গভর্নমেন্টের না। এই গভর্নমেন্টকে সুস্পষ্ট করা উচিত যে আমরা বর্তমানে যে কারেন্ট অবস্থা, এটা তো আর নিচের দিকে যাচ্ছে না, এখন আপনি আপনার হাতে, অতএব আপনারাই স্থির করেন এই অবস্থায় নতুন মেজারমেন্টে কতটুক খেলাপি ঋণ হবে, তারপরে নিশ্চয়ই জনগণের প্রত্যাশা তৈরি হবে, খেলাপি ঋণের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু আমরা তো বাড়ছে, সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটাই জানি না। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা আবার ফিরবো। দর্শক আমাদের থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আলোচনা করব।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য কি আবারও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আরও অনেকগুলো বিষয় চলে এসেছে। আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আবারও স্বাগত বিরতির পরে। যেমনটা আপনি বলছিলেন, ওই মূল্যস্ফীতির কথা আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে বিশেষ করে বাজারে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণটা থাকা উচিত, যেভাবে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণটা আগে আমরা ভাবতাম যে রাজনৈতিক সরকারের মধ্যে কেউ কেউ হয়তো এর মধ্যে জড়িত আছে বিধায় সিন্ডিকেটের সাথে সম্ভব হচ্ছিল না, কিন্তু এখন তো রাজনৈতিক সরকার নেই। এখন কতটুকু সম্ভব মানুষের দ্রব্যমূল্যটাকে আসলে সহনশীল পর্যায়ে নিয়মিতভাবে রাখা? কারণ ইতোমধ্যে কিন্তু ওনারা সহনশীল পর্যায়ে দেখিয়েছেন মানুষকে কমের মধ্যে রেখে, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন আসলে কতটুকু সম্ভব প্রশ্ন ছিল। দেখেন যে এটা আমরা তো সম্ভাবনার কথা বলছি, যে সম্ভব কি সম্ভব না, এটা নির্ভর করে কিন্তু অ্যাকশনসের উপর, সরকার কি ধরনের কার্যক্রম নিচ্ছে সেই কার্যক্রমের উপর আমি কি আসলে আস্থা ফিরে পেতে পারি কিনা যে দ্রব্যমূল্য কমবে। আমি প্রথমত বলবো আমি এখনো শঙ্কায় আছি, কারণ যেভাবে না কমার সংখ্যায় আছি, যে বরং বাড়তে পারে। কি জন্য? সেটার প্রথমত কারণ হচ্ছে আমরা যখন মূল্যস্ফীতি নিয়ে কথা বলি তখন সরকারকে চিন্তা করি, এই সরকার ঋণী সরকার, সত্যি কথা ঋণ করে চলতে হয়। অতএব সরকার যখন ঋণ করে, এই গভর্নরের একটু শক্তি দিয়ে বলেছেন যে আমি বাজেটে সহায়তা দেওয়ার জন্য আপাতত প্রিন্ট আমি করব না। বিষয়টা হচ্ছে প্রিন্ট যখন করা না হবে, সরকার তারপরেও যে রিকারেন্ট এক্সপেন্ডিচার তার ব্যয় করার জন্য সরকারকে ঘাটতি বাজেট পূরণ করতে হয়। অর্থাৎ সরকার যে টি, আমরা বলি অর্থনীতিতে টি মানে সরকারের আয়, ট্যাক্স, আর জি মানে হচ্ছে গভর্নমেন্ট পারচেজেস। সরকারের জি যখন টির চেয়ে বড় হয়, আমি অর্থনীতির শিক্ষক হিসাবে বুঝি এইটা প্রকৃতপক্ষে লিডস টু লোয়ার ইনভেস্টমেন্ট। এটা বিনিয়োগকে কমিয়ে দেয়, এবং শুধু না, ন্যাশনাল সেভিংসকেও কমিয়ে দেয়, জাতীয় সঞ্চয়কে কমিয়ে দেয়, পাবলিক সঞ্চয় কমে যাওয়ার কারণে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সঞ্চয় কমলে সমস্যা কি? সেটা হচ্ছে আপনি যে ব্যাংকের লোক হিসেবেই বলে যদি চিন্তা করেন লোনেবল ফান্ড, সেটা হচ্ছে সাপ্লাই সাইড। তাহলে একটা দেশের সঞ্চয় যখন কমে যাচ্ছে তখন আপনি বিনিয়োগ কি হয়ে যাচ্ছে? বিনিয়োগ কিন্তু আপনি দেখবেন যে লোয়ার বিনিয়োগ হচ্ছে এবং ইন্টারেস্ট রেট বাড়ছে। তার মানে হচ্ছে এই যে সুদের হার বাড়বে, তার মানে বিনিয়োগ কমছে, কথাটা কিন্তু সত্যি। যেটা হচ্ছে বাংলাদেশে গত পরশুদিনের পত্রিকা গত 2 দিনের দেখবেন বিগত 6 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ। এখন আমি ইকোনমিক্সের লোক হিসাবে, অর্থনীতির লোক হিসাবে আমি জানি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি সম্ভব না। যে কারণে বাংলাদেশের যত পূর্বাভাস ফোরকাস্ট আসতেছে সেটা হচ্ছে লোয়ার প্রবৃদ্ধির একটা ফোরকাস্ট আসছে। এটা কিন্তু একটা জাতিকে শঙ্কায় ফেলে দেয়। এখন বিষয়টা হচ্ছে লোয়ার প্রবৃদ্ধি, কম প্রবৃদ্ধি, যদি সেটা ভালো প্রবৃদ্ধি হয় তাহলে সেটাকে মেনে নেওয়া যায়। এখন এই প্রবৃদ্ধিটাও আবার বিভিন্ন দোষে দুষ্ট কিনা সেটা কিন্তু বিবেচনার বিষয়। বিষয়টা হচ্ছে আপনি যখন দেখবেন বিনিয়োগ কমেই যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই হচ্ছে না, এবং হয়তো প্রত্যাশা আছে কিন্তু সেটা বাংলাদেশের সমষ্টিক অর্থনীতি এখনো যে জায়গায় আছে, অর্থাৎ আমি যদি বলি ফরেন কারেন্সি, আপনি বলবেন কিছুটা স্থিতিশীল, স্থিতিশীল শব্দটা বলতে পারছেন না। আপনি মূল্যস্ফীতির কথা বলবেন, আপনি বলবেন মূল্যস্ফীতি স্থিতিশীল অবস্থায় আসে না, যেদিন 5 থেকে 6 আনতে পারি তখন বলবো যে তাও কিছুটা স্থিতিশীল হয়েছে। তাহলে জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট না বাড়লে তো হবে না, তাহলে বেকার তৈরি হবে। তাহলে এই বেকার তৈরি হওয়া এবং এই মূল্যস্ফীতি বাড়া সার্বিক দিক থেকেই সমষ্টিক অর্থনীতির সূচকগুলা কেমন যেন একটা সংখ্যার ভিতরেই রয়েছে। সেই সংখ্যাগুলা কাটবে তখনই যদি সত্যিকার অর্থেই এই সরকারের উপর ট্রাস্ট রেখে প্রচুর বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আসে এবং বাংলাদেশের এক্সপোর্টে একটা বড় ধরনের বোম সিচুয়েশন তৈরি করে। ফরেন আমরা যে রেমিটেন্স পাচ্ছি সেই রেমিটেন্সের প্রবৃদ্ধি যে ধারায় আছে সেই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো ফরেন কারেন্সির মার্কেটটা স্টেবল হবে। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা এবং সেই মূল্যস্ফীতির জন্য দায়ী যে কথাটা আগে বলছিলাম, যে আপনি যখন একটা দেশের
অর্থনীতির আমরা বলি যে একটা বড় রোল প্লে করে মধ্যস্থতাকারী হিসাবে হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। বিকজ আমি হাউস হোল্ডের কথা বলি, তার সঞ্চয় ফিনান্সিয়াল মার্কেটে যায়, বিজনেসম্যানরা টাকার জন্য ফিনান্সিয়াল মার্কেটে আসে। এখন এই আর্থিক বাজারটা যদি এত ভঙ্গুর হয়, তাহলে ফরেন ইনভেস্টররা আপনার উপর ট্রাস্ট কিভাবে করবে? পৃথিবীতে বাংলাদেশকে যে ক্রেডিট রেটিং করে, সেই ক্রেডিট রেটিং আপনি কিভাবে ধরে রাখবেন? অনেকগুলা বিষয়, আমি যে জায়গাগুলা কথা বলছি ধরে রাখতে পারছেন না তো। হ্যাঁ, যে কারণে তখন আপনাকে বেশি সুদে লোন নিতে হবে, বেশি সুদে সাহায্য নিতে হবে, মানে হচ্ছে কনসেশনাল লোন, তখন আর কনসেশন থাকবে না, আপনাকে হায়ার রেট চার্জ করবে। অতএব সেই জায়গা থেকে আমাদের কিন্তু কস্ট বেড়ে যাবে। আরেকটা জিনিস জানেন, বিগত সরকারেও 18 থেকে 22, 23, 24 পর্যন্ত যে পরিমাণ আমি বলবো লোন করেছে, লোনের চিত্র দেখলে দেখবেন শার্প রাইজ, আমি বলি এটা এক্সপোনেনশিয়াল। তার মানে হচ্ছে এই এক্সপোনেনশিয়ালের প্রভাব কিন্তু এই যে আমাদের 25, এই বছরেই 1 বিলিয়ন, গত ফিসক্যাল ইয়ারে 3.8, এই বছরে 4.2, তারপরের বছর কিন্তু 5 to 6 বিলিয়ন, প্রত্যেক বছর কিন্তু বিলিয়ন বিলিয়ন অ্যাড হচ্ছে। এখন 3.8 বিলিয়ন দিতে আমাদের হুচট খাইতে হয়, যদিও আমরা 47 বিলিয়ন 50 বিলিয়ন রপ্তানি করি। এখন সেটা যদি প্রতি বছরই 1 বিলিয়ন করে, তাহলে সেটাও কিন্তু আমাদের মাথায় রেখেই, কারণ সংখ্যা আমি বলছি, আপনি ফরেন কারেন্সির সাথে বিরাট ভাবে আমার মূল্যস্ফীতি সম্পৃক্ত, কারণ টাকার মান যত কমতে থাকবে, বাংলাদেশের মূল্যস্ফীতি কন্ট্রোল, যতই সেন্ট্রাল ব্যাংক কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেক না কেন, তখন সেটা কার্যকরী হবে। টাকার মান নিয়ে যখন কথা বলছিলেন, একটু অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, দুটো বিষয় নিয়ে আসি। একটা হচ্ছে টাকার মান নিয়ে বলবো, তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি। ট্যাক্স ইনকাম বলছেন, গভর্নমেন্টের ইনকাম এবং গভর্নমেন্টের খরচ। ট্যাক্স ইনকামের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা নিউজে হয়েছে গণমাধ্যমে দুদিন আগে, যে ট্যাক্স রেভিনিউ কালেকশন যাদের করার কথা, ওনাদের মধ্যে এত পরিমাণ দুর্নীতি যে সে দুর্নীতির কারণে গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স পায় আর তার আরও প্রায় 50% বেশি পাওয়ার কথা ছিল। মানে 4 লাখ কোটি টাকা যদি আদায় হয়ে থাকে, সেটা 6 লাখ কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল, এখানে 2 লাখ কোটি টাকায় দুর্নীতির কারণে গভর্নমেন্ট কম পেয়ে থাকে। ছোট্ট করে এই জায়গাটা একটু বলবেন। আর হচ্ছে মুদ্রা বাজার নিয়ে যেটা আপনি বলছিলেন বারবারই, যে ফরেন কারেন্সির বাজার, IMF বলেছে যে মুদ্রা বাজারটাকে ছেড়ে দাও। আমরা আলোচনা করছিলাম ছেড়ে দিলে বেড়ে যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি 83, 85, 86 টাকা যখন ডলার রেট ছিল, ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু সেটা বেড়ে 105-10 টাকা হলো, তারপরে বাড়তে বাড়তে আজকে 125 টাকা। তো এখন যদি ছেড়ে দেয়, কোথায় গিয়ে ঠেকবে সেটা আল্লাহই ভালো জানে। আপনি একটু ইভালুয়েশন করবেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। জি, ধন্যবাদ। দেখুন, প্রথমত হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। আমরা যখন 8-এর উপরেই উঠেছিলাম, তখন বিষয়টা হচ্ছে নামতে যখন শুরু করলো, বিগত সরকারের বড় একটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে যে এটা যখন নামতে থাকলো, সরকার হিসাবেও তো এই ট্যাক্স জিডিপি রেশিওটা ঠিক রাখা দরকার ছিল, বিগত সরকার করে নাই। এই সরকারের কাছে কিন্তু জনগণের প্রত্যাশা আরো বেশি, যে ট্যাক্স জিডিপি রেশিও আমরা ভারতের সাথে প্রতিযোগিতা করি, তাহলে আমি একটু ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে এই প্রতিযোগিতা করি। প্রতিযোগিতাটা আমরা ভালোর জন্য কেন করি না? যে ইন্ডিয়া যদি ট্যাক্স জিডিপি 7-8 থেকে 11-তে নিয়ে যেতে পারে, তাহলে আমরাও 11-তে নিয়ে যাব। তাহলে তো 7 যদি 11-এ যায়, তাহলে আপনি 2.5 লাখ থেকে 3 লাখ কোটি টাকা এমনিতেই সংগ্রহ করতে পারেন। বিষয়টা হচ্ছে আসলে সংগ্রহের বিষয় না। আমি বলি যে ট্যাক্স অথরিটি এবং NBR মিলে ধনিক শ্রেণীর মানুষকে এই 2.5 লাখ কোটি টাকার সুযোগ দিচ্ছে। অতএব এই সুযোগের কারণে সম্পদের যে অসম বৈষম্য যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে এই ট্যাক্স অথরিটি ধনী মানুষদের কাছ থেকে ট্যাক্স কালেকশন না করে তাদের দ্বারা ইনসেন্টিভাইজ হচ্ছে কিনা সেটা অন্যরা দেখবে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আপনি কালেকশন না করাটাও এক ধরনের অন্যায়। অতএব তাদেরকে সুযোগ দিচ্ছেন যে টাকাটা যে টাকাটা আসলে প্রায় শেষের দিকে চলে আসছে, জন্য বলছি যে এই সুযোগ দেওয়াটা অবশ্যই বন্ধ করতে হবে। আর যেহেতু শেষের দিকে আসি, IMF এর কথাটা, ওই যে মুদ্রা বাজারটা যদি একটু বলেন আমরা শেষ করে দিব। IMF যে বলছে বাজারে ছেড়ে দিতে, আমার মতে হচ্ছে যদি পূর্ণ মাত্রায় বাজারে ছেড়ে দেওয়া হয় এই মুহূর্তে, এখনো আমরা সেই ধরনের অবস্থায় নেই, তাহলে সত্যিকার অর্থে উপরে গিয়ে একটা ভারসাম্য তৈরি হবে। সেই উপরের ভারসাম্য তৈরির কারণে আমরা যে সকল পণ্য আমদানি করব, সকল আমদানি দাম বেড়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে মূল্যস্ফীতিকে আরো উস্কে দিবে।
সেহেতু না ছেড়ে দিয়ে আমরা যেভাবে আছি ধরে রেখেছি, এটা ধরে রাখাই ঠিক হবে বলে আপনি মনে করেন। আমরা অনুষ্ঠান শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা অনুষ্ঠানে আলোচনা করেছি আজকে যে দ্রব্যমূল্যের বাজারটা যেভাবে বাড়ছে এটা ধরে রাখা যাবে কিনা। আমাদের আজকের আলোচনা যেটা এসেছে, ধরে রাখা যাবে কিনা সেটা নির্ভর করবে সরকারের পদক্ষেপের উপর। আরও কিছু জোরালো পদক্ষেপ নিতে হবে, তাহলে নিশ্চয়ই এটা ধরে রাখা সম্ভব হবে, মানুষ কিছুটা স্বস্তিতে ফিরতে পারবে। আমরা আলোচনা করেছি ডলার রেটটা ধরে রাখা যাবে কিনা। সেটা মনে হয়েছে যে যেভাবে এখন পর্যন্ত ধরে রেখেছি, এটা যদি ছেড়ে দিই IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী, তাহলে ডলার রেটটা বেড়ে যেতে পারে। এটা আমরা এখন যেভাবে রেখেছি সেভাবে রাখতে পারলে অন্তত আমরা স্বস্তিতে থাকবো বলে মনে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।